আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান নিয়ে তার দ্বিতীয় অধ্যায় আমাদের চারপাশের ঘটনাসমূহ এই অধ্যায়ের যাবতীয় প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের দিন প্রথম অধ্যায় নিয়ে আলোচনা হয়ে গেছে। যা যা দেখোনি ডিসক্রিপশন কিংবা প্লেলিস্ট থেকে অবশ্যই দেখতে পারো, তোমাদের অনেক কাজে আসবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে পড়াটা দেখে নিই। দেখো, শ্রেণী ষষ্ঠ, বিষয় বিজ্ঞান ও পরিবেশ, দ্বিতীয় অধ্যায় আমাদের চারপাশের ঘটনাসমূহ। এসো আমরা প্রশ্নগুলো ভালো করে দেখে নিই। প্রথমে আমরা দেখব সঠিক উত্তরটি নির্বাচন করো। যে পরিবর্তনটি রাসায়নিক পরিবর্তন তা হলো, এই অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে লোহায় মরচে পড়া। তারপরে কোশ্চেন হচ্ছে কাগজ পোড়ানো, লোহাকে চুম্বকে পরিণত করা, কর্পূরে উবে যাওয়া, বরফ গলে যাওয়া। এটার মধ্যে কোনটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন? কাগজ পোড়ানো হচ্ছে রাসায়নিক পরিবর্তন। কোনটা ভৌত পরিবর্তন? দেখো, এগুলোর মধ্যে জল ফুটে বাষ্প হওয়া, এটা হচ্ছে ভৌত পরিবর্তন। আর কোনটা ভৌত পরিবর্তন? দেখো, এখানে হচ্ছে ন্যাপথলিন বাষ্প হয়ে যাওয়া, এই ঘটনাটা হচ্ছে ভৌত পরিবর্তন। কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়? হঠাৎ বন্যা হওয়া পর্যাবৃত্ত ঘটনা নয়। কৃষিক্ষেত্রে সার হিসেবে যা ব্যবহৃত হয় তা হলো নুন, ম্যালাথিয়ন, কার্বারিল না ইউরিয়া? সঠিক উত্তর হচ্ছে ইউরিয়া। বেশ কয়েকটা এমসিকিউ করার পর আমরা চলে আসবো শূন্যস্থান পূরণে। কোনো কঠিন পদার্থের বড় টুকরোকে ভেঙে ছোট করা হলে ছোট টুকরোগুলির উপরে তলের মোট ক্ষেত্রফল বড়টির উপরতলের মোট ক্ষেত্রফলের তুলনায় ড্যাশ হয়। কি হয়? বেড়ে যায়। ঠিক আছে। পিতলের বাসনে সবুজ সব ধরা একটি কি পরিবর্তন? একটি রাসায়নিক পরিবর্তন। এরপরে ঠিক অথবা ভুল আমরা টিক চিহ্ন দেবো বা ভুল লিখে দেবো। ভূমিকম্প হরপাবান একটা পর্যাবৃত্ত ঘটনা? তা নয়, এটা একটা ভুল, এটা একটা অপর্যাবৃত্ত ঘটনা। জল থেকে বাষ্প হওয়া এটা একটা উভমুখী পরিবর্তন? অবশ্যই। অ্যাসিড জলে অ্যাসিড মেশানো একটা ভৌত পরিবর্তন? না, এটা একটা রাসায়নিক পরিবর্তন। তারপর দেখো, কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইউরিয়া সার হিসেবে ব্যবহার করা ভালো? অবশ্যই ভালো। এরপর আমরা সংক্ষিপ্ত উত্তরে চলে আসবো। একটি একমুখী পরিবর্তনের একটি উভমুখী পরিবর্তনের উদাহরণ দাও। মোম গলানো একটি উভমুখী পরিবর্তন, এছাড়া বরফ গলানো জল এটা একটা উভমুখী পরিবর্তন হতে পারে। সদ্য কাটা আপেল খোলা হাওয়ায় বাদামি ছোপ ধরে কেন? সদ্য কাটা আপেল খোলা হাওয়ায় রাখলে অক্সিজেনের সংস্পর্শ আসে, ওই কাটা অংশের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া ঘটে বাদামি ছোপ ধরে। গরমকালে শিশির জমে না কেন? শীতকালে রাতে বাতাস ঠান্ডা হলে বাতাসে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ঘনীভূত হয় এবং গাছের পাতায় টিনের চালে শিশির ধরে। কিন্তু গরমকালে বাতাসের উষ্ণতা বেশি থাকে, তো তার ফলে জলীয় বাষ্প ঘনীভূত হতে পারে না, তাই জন্য শিশির জমে না। পরের প্রশ্ন কি আছে? শস্য ক্ষেতে রাসায়নিক সার কীটনাশক সার ব্যবহার করা হলে তা কিভাবে শরীরের ক্ষতি হতে পারে? দেখো, শস্য ক্ষেতে রাসায়নিক সার ও কীটনাশক সার ব্যবহার করলে তা বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে জলাশয়ে গিয়ে পড়ে। ওই জলাশয়ে মাছ ও পানীয়ের সঙ্গে এই রাসায়নিক পদার্থগুলো মানুষের শরীরের ভেতরে ঢুকে যায়। ফলে রাসায়নিক বিক্রিয়া নানা রকমভাবে আমাদের নানান অঙ্গ, যেরকম যকৃৎ, মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুস ইত্যাদি জমা হয়, মানুষের ক্ষতি করতে পারে। এরপরে কি আছে? দেখো, এমন একটি পরীক্ষার কথা লেখো যার সাহায্যে বোঝা যেতে পারে যে লোহা আর তার থেকে তৈরি হওয়া মরচে দুটি আলাদা পদার্থ। দেখো, লোহায় মরচে এর কাছে চুম্বক এলে চুম্বকটা আকর্ষিত হবে না, কিন্তু লোহা আকর্ষিত হচ্ছে। এই পরীক্ষা দ্বারা বোঝা যায় লোহা আর তার থেকে তৈরি হওয়া মরচে দুটো এক পদার্থ নয়, দুটো আলাদা পদার্থ। এরপরে দেখো, ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তনের পার্থক্য লেখা রয়েছে। ভৌত পরিবর্তনে নতুন পদার্থের সৃষ্টি হয় না, কিন্তু রাসায়নিক পরিবর্তনে নতুন পদার্থের সৃষ্টি হয়।
ভৌত পরিবর্তন উপমুখী প্রকৃতির, কিন্তু রাসায়নিক পরিবর্তন একমুখী প্রবৃত্তির। আর ভৌত পরিবর্তন অস্থায়ী, কিন্তু রাসায়নিক পরিবর্তন স্থায়ী। একটি ভৌত পরিবর্তনের উদাহরণ দিতে বলেছে। দেখো, মোম গলানো, জল জমে বরফ হওয়া, আর রাস্তায় পিচ গলে যাওয়া। 3টা উদাহরণ দিয়ে দেওয়া হলো। এবার বলছে কি, কয়লার বড় টুকরোর চেয়ে কয়লার গুঁড়োর দহন দ্রুত হয়, কেন? ব্যাখ্যা করো। কয়লার বড় টুকরো চেয়ে কয়লার গুঁড়োর উপরিতলের ক্ষেত্রফল অনেক বেশি। উপরিতলের ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য দ্রুত বিক্রিয়া হয়, তাই তাড়াতাড়ি দহন ঘটে। অথবা বড় ঢেলার চেয়ে গুঁড়ো ধুনা তাড়াতাড়ি জ্বলে, কেন? বড় ঢেলার চেয়ে গুঁড়ো ধুনার উপরিতলের ক্ষেত্রফল অনেক বেশি হয়। উপরিতলের ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য দ্রুত বিক্রিয়া হয়, তাই তাড়াতাড়ি জ্বলে ওঠে। রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ জানতে চেয়েছে। কয়লা পোড়ানো হলো, লোহায় মরচে পড়া, আর দুধ থেকে দই হওয়া। এই সবকটা কিন্তু রাসায়নিক পরিবর্তন, ভৌত পরিবর্তন নয়। এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন উদাহরণ। তারপরে দেখো, দুটি গ্লাসে সমান ভরের মার্বেল রাখা হলো। প্রথম গ্লাসের টুকরোগুলি বড় আর দ্বিতীয় গ্লাসের টুকরোগুলি ছোট ছোট। এবার 2 গ্লাসে সামান্য পরিমাণে লঘু অ্যাসিড দেওয়া হলো। কোন গ্লাসটা তাড়াতাড়ি গ্যাসের বুদবুদ বেরোবে এবং কেন বেরোবে ব্যাখ্যা দাও। দ্বিতীয় গ্লাসটি থেকে তাড়াতাড়ি গ্যাসের বুদবুদ বেরোবে, কারণ দ্বিতীয় গ্লাসের টুকরোগুলি ছোট ছোট বলে তার উপরিতলের ক্ষেত্রফল প্রথম গ্লাসের ক্ষেত্রফল থেকে অনেক বেশি। ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য বেশি পরিমাণে লঘু অ্যাসিডের সংস্পর্শে আসবে, তাই দ্রুত বিক্রিয়া ঘটবে। দ্রুত বিক্রিয়া ঘটার ফলে দ্রুত গ্যাস বুদবুদ আকারে বেরিয়ে আসবে। এরপর দেখো, তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়। দেখো, লেখা রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে তাপ শক্তি উৎপন্ন করা হয়। এই তাপে জল ফুটিয়ে বাষ্প হয়, ওই বাষ্পের সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। কোনো একটা পরিবর্তন যে রাসায়নিক পরিবর্তন হতে পারে কি দেখে বুঝবে? রাসায়নিক পরিবর্তন হলে নিচে যে কোনো ঘটনাগুলি ঘটতে পারে সেই দেখে বুঝতে পারা যাবে। কেমন? গন্ধ উৎপন্ন হতে পারে, আর পদার্থের বর্ণ পরিবর্তন হতে পারে, প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন বা শোষিত হতে পারে, আর শব্দও হতে পারে। এরপর দেখো, প্রশ্ন রয়েছে, একমুখী ঘটনা কাকে বলে? কোনো বস্তুতে যে পরিবর্তন একবার ঘটে গেলে আর আগের অবস্থায় ফিরে আসা যায় না, তাকে একমুখী ঘটনা বলে। যেমন কয়লা পুড়ে ছাই হয়ে যাওয়া। একটি একমুখী ঘটনার উদাহরণ। একমুখী ঘটনার বৈশিষ্ট্য হলো, একমুখী ঘটনার সাধারণত দ্রুত ঘটে আর পরিবর্তন স্থায়ী হয়। উপমুখী ঘটনার বৈশিষ্ট্য। উপমুখী ঘটনার বৈশিষ্ট্য হলো, উপমুখী ঘটনা ধীরগতিতে ঘটে, আর উপমুখী ঘটনার ক্ষেত্রে পদার্থের অস্থায়ী পরিবর্তন ঘটে, অর্থাৎ পুনরায় আগের অবস্থায় ফিরে পাওয়া যায়। তারপর দেখো, নিচের ঘটনাগুলি কোনটি একমুখী কোনটি উপমুখী তা লেখো। দেখো, গরমকালে রোদের রাস্তায় পিচ গলে গেল, এটা হচ্ছে উপমুখী ঘটনা। চাল ফুটিয়ে ভাত রান্না হলো, এটা একমুখী। খাবার খেয়ে হজম হয়ে গেল, এটা একমুখী। তারপর দেখো, 4টি একমুখী ঘটনার নাম লেখো। একটি একমুখী ঘটনার নাম লেখো। একটি একমুখী ঘটনা হচ্ছে চাল ফুটে ভাত রান্না করা। খাবার হজম হয়ে যাওয়া, এটা একমুখী না উপমুখী ঘটনা? এটা একমুখী ঘটনা। বরফ গলে জল হওয়া, এটা উপমুখী ঘটনা। পর্যাবৃত্ত অপর্যাবৃত্ত ঘটনা কাকে বলে? দেখো, পর্যাবৃত্ত ঘটনা হচ্ছে একটি নির্দিষ্ট সময় অন্তর যে ঘটনা পুনরায় ঘটে তাকে পর্যাবৃত্ত ঘটনা বলে। যেমন প্রতি 4 বছর অন্তর লিপ ইয়ার হয়। আর অপর্যাবৃত্ত ঘটনা কাকে বলে? যে ঘটনাগুলি কোনো নির্দিষ্ট সময় নির্দিষ্ট নিয়ম মেনে ঘটে না, তাকে অপর্যাবৃত্ত ঘটনা বলে। যেমন বন্যা, সুনামি কখন আসে কেউ বলতে পারবে না। নিচের ঘটনাগুলির মধ্যে কোনটি পর্যাবৃত্ত কোনটি অপর্যাবৃত্ত লেখো। দেখো, সিলিং ফ্যান বা টেবিল ফ্যানের ব্লেড ঘোরা, এটা হচ্ছে পর্যাবৃত্ত। রাস্তায় গাড়ি আসা যাওয়া অপর্যাবৃত্ত। গাছের পাতা ঝরে পড়া, বছরের একটা নির্দিষ্ট সময় গাছের পাতা ঝরে পড়ে, এটা হচ্ছে পর্যাবৃত্ত। জোয়ার ভাটা পর্যাবৃত্ত। আর সাপের খোলস ত্যাগ করা, এটাও কিন্তু একটা পর্যাবৃত্ত ঘটনা। সুনামি
অপর্যাবৃত্ত ঘটনা, লিপ ইয়ার পর্যাবৃত্ত ঘটনা, সমুদ্রের জলের ঢেউ অপর্যাবৃত্ত ঘটনা, স্কুলের বিভিন্ন বিষয়ের পিরিয়ড পর্যাবৃত্ত ঘটনা। কিন্তু আকাশে ধূমকেতু দেখতে পাওয়া যায় অপর্যাবৃত্ত ঘটনা। আর কোনটি অভিপ্রেত আর কোনটি অনভিপ্রেত ঘটনা? উদাহরণ দাও। দেখো, যে ঘটনা প্রকৃতির মানুষের কোনো ক্ষতি করে না সেটা হচ্ছে অভিপ্রেত ঘটনা, যেমন বীজ অঙ্কুরিত হয়ে নতুন চারা গাছের সৃষ্টি হওয়া। আর অনভিপ্রেত ঘটনা কোনগুলো? যে ঘটনা প্রকৃতি বা মানুষের ক্ষতি করতে পারে তাকে অনভিপ্রেত ঘটনা বলে, যেমন ভূমিকম্প। নিচের ঘটনাগুলি পর্যাবৃত্ত বা অপর্যাবৃত্ত। আবার এসছে দেখো, ফুল ফোটা, এটা অভিপ্রেত বা অনভিপ্রেত বলেছে। ফুল ফোটা অভিপ্রেত, আমরা পছন্দ করি। বীজ থেকে চারা গাছ হওয়া অভিপ্রেত। গাছ কাটা এটা একদমই উচিত নয়, অনভিপ্রেত। প্লাস্টিক ফেলা অনভিপ্রেত। গাড়ির ধোঁয়া বেরোনো এটাও ঠিক নয়, অনভিপ্রেত। জোরে মাইক বাজানো অনভিপ্রেত ঘটনা। এবার বলছে কোনটা প্রাকৃতিক ঘটনা, কোনটা মনুষ্যসৃষ্ট ঘটনা। দেখো, যে সকল ঘটনা প্রকৃতির নিয়মে ঘটছে, মানুষের কোনো হাত নেই, সেগুলোকে প্রাকৃতিক ঘটনা বলছে, যেমন দিন রাত্রি হওয়া। আর মনুষ্যসৃষ্ট ঘটনা হচ্ছে যেগুলো মানুষের দ্বারা ঘটছে, প্রাকৃতিক নিয়মে ঘটে না, সেগুলো হচ্ছে মনুষ্যসৃষ্ট ঘটনা, যেমন রান্না করা। নিচের ঘটনাগুলোকে দেখি, আমরা বলবো কোনটা কীরকম। দেখো, মুরগির ডিম ফুটে বাচ্চা হয়, এটা প্রাকৃতিক ঘটনা। কিন্তু উনুন জ্বালিয়ে রান্না করা মনুষ্যসৃষ্ট ঘটনা। ভূমিকম্প প্রাকৃতিক ঘটনা, কিন্তু বাগানে ফুল ফোটা এটাও প্রাকৃতিক ঘটনা। পুকুরে জলে জামা কাপড় কাচা, বাসন মাজা মনুষ্যসৃষ্ট ঘটনা, কিন্তু দাবানল প্রাকৃতিক ঘটনা। আবার দেখো, কোনটা একমুখী উভমুখী রাসায়নিক পরিবর্তন সেটা বলতে বলেছে। গাছে কাঁচা ফল পেকে গেল, এটা একমুখী প্রাকৃতিক ঘটনা এবং রাসায়নিক ঘটনা। শুয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একমুখী প্রাকৃতিক এবং রাসায়নিক ঘটনা। ফুটবলে পাম দেওয়া উভমুখী মনুষ্যসৃষ্ট এবং ভৌত ঘটনা। মোমবাতি জ্বালানো হলো একমুখী উভমুখী মনুষ্যসৃষ্ট রাসায়নিক এবং ভৌত ঘটনা। তারপরে কি দেখো, উদ্ভিদ থেকে কয়লা তৈরি হলো একমুখী প্রাকৃতিক রাসায়নিক ঘটনা। দেহের ভাঙা হাড়ের ছবির এক্সরে প্লেট তৈরি করা হলো একমুখী রাসায়নিক ঘটনা, কিন্তু মনুষ্যসৃষ্ট ঘটনা। তারপরে দেখিয়েছে দুধ থেকে ছানা তৈরি হলো একমুখী মনুষ্যসৃষ্ট রাসায়নিক ঘটনা। মাখন লাগানো হলো উপমুখী, মাখন গলানো হলো উপমুখী মনুষ্যসৃষ্ট ভৌত ঘটনা। গাছের পাতার রং পাল্টে গেল একমুখী প্রাকৃতিক এবং রাসায়নিক ঘটনা। আর চাল ফুটে ভাত রান্না হলো একমুখী মনুষ্যসৃষ্ট রাসায়নিক ঘটনা। দেখো, পরপর প্রশ্নগুলো তোমাদের সামনে হাজির করলাম। আশা করি তোমাদের অনেক কাজে আসবে। ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।